হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমাদের প্রেমের নীলকাব্য পর্ব ৮ নিয়ে চলে আসলাম। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের গল্পটা আপনাদের কেমন লাগছে। আরেকটি রাঙা প্রভাত, উদীয়মান সূর্যের অরক্তিম রোশনি সবে ছুঁয়েছে শান্ত ফোটা বকুলগুচ্ছ। প্রতিদিনের রৌদ্রকে রণে আবৃত করার ন্যায় সূর্যকিরণ এখানে অনুপস্থিতি, যার দরুন শান্ত এক নরম উষ্ণতায় মোড়ানো ঘটা ধরুনি। কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে তিহু। ফ্রেশ হয়ে রুমে ঢুকে একবার দেয়াল ঘড়িটার দিকে তাকালো সে। সময়টা সকাল 7টার কাটায় এসে থমকেছে। সরু নেত্রে একবার সমগ্র রুমটাতে নজর বোলালো তিহু। নীলকে কোথাও দেখতে না পেয়ে সে বুঝলো হয়তো নীল সুইমিং পুলের কাছেই হবে, কেন ওখানেই প্রতিদিন সকালে জিম করার অভ্যাস তার। তিহু আর কিছু না ভেবেই একবার কিচেনের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তৎক্ষণাৎ সেন্টার টেবিলের উপর রাখা নীলের ফোনটা টিং করে বেজে উঠল। পরপর বেশ কয়েকবার রিং হওয়ার পর নীলের কোনো খোঁজ না দেখে তিহু ভ্রু কুচকে বিরক্ত মুখে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলল। স্ক্রিনের উপর ভাসছে সেভ করা নাম্বারটা, মিনিস্টার ইস্তিয়াক। ইস্তিয়াক স্যার, তিনি তো পানিমতে কিছুদিন আগেই না ভার্সিটিতে এসেছিলেন। মুহূর্তেই তাকে চিনে ফেলল তিহু। দ্রুত ফোনটা নিয়ে সে এগিয়ে গেল সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের পাশটা নিস্তব্ধ নীরব। ভেসে আসছে শুধু কিছু নাম না জানা ফুলের মিষ্টি সুবাস আর পানির মৃদু মন্দ কলরব। তিহু সন্তানী দৃষ্টি মেলে খুঁজতে থাকলো নীলকে। এদিকে খুঁজতে খুঁজতে সে খেয়ালই করলো না যে সামনে পানির কারণে বেশ কিছুটা স্থান পিচ্ছিল হয়ে আছে। হঠাৎই তার পিছন থেকে কেউ বলে উঠল, আমাকে খুঁজছো? হুট করে পিছন থেকে কারো কণ্ঠস্বরে ভূত দেখার মতো চমকে উঠল দেহ। ভীত দৃষ্টিতে তৎক্ষণাৎ পিছন ঘুরতে গিয়ে পিচ্ছিলতার কারণে সুইমিং পুলে পড়ে যেতে যেতে পিছনে থাকা মানুষটিকে আঁকড়ে ধরল। নীল ও তিহুর হঠাৎ এমন আঁকড়ে ধরার দরুন ভারসাম্য হারিয়ে পানিতে গিয়ে পড়ল। একই সঙ্গে পানিতে পড়ে দুজনের অবস্থায় ভিজে একাকার। তিহু দ্রুত পানি থেকে মুখ তুলে লম্বা একটা শ্বাস নিয়ে বুকে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, আপনার ঘরে কি জিন আছে নাকি ভূত আছে? অমন ভূতের মতো পিছন থেকে এসে ডাক দিলেন কেন? নীল কিছুটা রাগী গমগমে কণ্ঠে বলল, জাস্ট শ্যাট আপ, স্টপ ইট। ইডিয়েটের মতো পিছল জায়গাটা এসে দাঁড়িয়েছিল কেন? তিহুর সামনে চলে আসা ভেজা চুলগুলো পিছনে সরিয়ে দিতে দিতে ঠোঁট বাঁকিয়ে জগরটে কণ্ঠে বলল, আমি ইডিয়েট? ইডিয়েট তো আপনি। আমি কি জানতাম নাকি এখানটা পিছল ছিল? আর তার উপর আপনি আবার এসে ভূতের মতো পিছন থেকে কথা বলে উঠেছেন। নীল কিছু একটা বলতে গিয়েও থামল। তার লক্ষ্যগত হলো তিহুর শরীরে থাকা বস্ত্রগুলো ভিজে, শরীরে ভাঁজগুলো স্পষ্ট হয়ে আছে তার। নীল তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিয়ে সেখান থেকে উঠে গেল। তিহু নিজের কথায় জবাব কিছু না পেয়ে কোমরে হাত দিয়ে মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। নীল চলে যেতেই সে বিরক্ত হয়ে যখন সাইডে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল, তৎক্ষণাৎ নিজের দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠল তার। শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট হয়ে আছে, অন্যটাও একবার সেট হয়ে আছে শরীরের সাথে। লজ্জায় দম বন্ধ হয়ে আসলো তিহুর। তার মানে এতক্ষণ সে এভাবেই নীলের সাথে তর্ক করছিল। হায় আল্লাহ, সাথে কি আর নীল তাকে ইডিয়েট বলে? পোশাক বদলে চুলগুলোতে টাওয়াল পেঁচিয়ে সব হয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে তিহু। নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলোতে ব্রাক বেশ ব্যস্ত। তিহু লজ্জায় তাকাতেই পারছে না তার দিকে। হঠাৎই রুমের দরজায় নক করলো কেউ একজন। নীল আরশিতে চোখ জোড়া আগের ন্যায় স্থবির করেই বলল, কামিন। প্রবেশ করলো বাড়ির একজন কম বয়স্ক কর্মচারী। নত যেন মাথায় সে বলল, ভাইজান ভাবি আপনাদেরকে খালাম্মা নিচে খেতে ডাকছেন। নীল বলল, তুই যা, গিয়ে বল আমরা আসছি। মেয়েটি আবার মাথা উঁচু করে এক ঝলক নীলের পরক্ষণেই তিহুর পানে চাইল। দুজনের পরনে সদ্য বদলানো কাপড় আর তিহুর ভেজা চুলগুলো দেখে অদ্ভুত ভঙ্গিমায় লাজুক হেসে মেয়েটি দ্রুত প্রস্থান করলো রুম থেকে। তিহু সেদিকে চেয়ে মুখ কুঁচকে বলল, ও এভাবে হাসলো কেন? নীল এক ঝলক তার দিকে তাকিয়ে বলল, সেটা আমি কি জানি। কিছুক্ষণ নীরবতা, অতঃপর নীল রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, দ্রুত আসো, আম্মু ডাকছে। তিহু নিজের দীর্ঘ ক্যাশ জড়িতে দ্রুত চিরুনি চালানো শুরু করতে করতে বলল, আপনি যেতে লাগেন, আমি আসছি। নীল প্রায় রুম থেকে বেড়ে গেল। পরক্ষণ এই ফিরে এসে আবার বলল, বাই দ্য ওয়ে, স্টোভের উপর শর্ট কিছু একটা পরা উচিত, জাস্ট ফর সেফটি। বলেই সেখান থেকে বের হয়ে গেল নীল। তিহু আয়না থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা দৃষ্টি মেলে তাকালো নীলের দিকে। তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলো না সে। বলতে গেলে তার মাথার এক হাত উপর দিয়ে অতিক্রম করছে নীলের কথাটা। ফের চিরুনি চালনায় মনোবিশ্বাস করতে করতেই নীলের কথায় মর্ম বুঝে হঠাৎ হাত থেকে চিরুনি পড়ে গেল তার। ড্রেসিং টেবিলের বিশাল আয়না নিবদ্ধ চোখগুলো আপনা আপনি বড় বড় হয়ে গেল। লজ্জায় আরক্ত হয়ে উঠল ফর্সা মুখশ্রী। খাওয়া দাওয়া শেষে কিচেনে ব্যস্ত বাড়ির সকল রমণীরা। তেমন গুরুত্বপূর্ণ ক্লাস না থাকায় তিহু আজ ভার্সিটি যাবে না, তাই সেও হাতে হাতে বিভিন্ন কাজ গুছিয়ে দিচ্ছে। হঠাৎই সেখানে উপস্থিত হলো নাহার মুন্নি। মুন্নিকে দেখে চোখ সরু করে এক ঝলক তাকালো তিহু। নাহা মির্জা সূচনার উদ্দেশ্যে বলল, আম্মু। মির্জা সূচনা হাতের কাজটি করতে করতে একবার মেয়ের দিকে তাকালেন। ভার্সিটি যাচ্ছিস? নাহা বলল, জি। মির্জা সূচনা পাশে দাঁড়িয়ে থেকে মুন্নিকে দেখে বলল, তুই কোথায় যাচ্ছিস মুন? মুন্নি বলল, মামিমা, আসলে আমার একটা ফাইল আজকে জমা দিতে হবে, এই জন্য ভাবছিলাম একবার ভার্সিটি যাব। নাহা মুন্নি দুজনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্দীপ্ত বিজ্ঞান বিভাগের ছাত্রী। দুজনের ভার্সিটি এক হয়, একসঙ্গে যেতে কোনো অসুবিধা নেই তাদের। তবে বাড়ির মেয়েদের একা একা ছাড়া এই নিয়ে গড় আপত্তি রয়েছে গুরুজনদের।
মির্জা সূচনা বলল, তা তোমরা কার সাথে যাচ্ছ? মুন্নি মিনমিন করে বলল, একা। তাকে কথা শেষ না করতে দিয়েই এক লহময় তার মুখের কথাটা কেড়ে নিয়ে মির্জা সূচনা অবাক কণ্ঠে বললেন, একা মানে? মুন্নি নাহা দুজনেই মির্জা সূচনার কণ্ঠে চুপসে গেল। নাহা কচামচু কণ্ঠে বলল, কিন্তু আব্বু, চাচ্চু আর ফুপ্পা তো ড্রাইভার সহ গাড়ি নিয়ে চলে গিয়েছে, আর আজিজ আঙ্কেলও তো ছুটিতে, তাহলে কার সাথে যাবো আম্মু? মির্জা সূচনাকেও কিছুটা উদ্বিগ্ন দেখালো। সত্যিই তো, এখন কোনো ড্রাইভার নেই, তার উপর মেয়েদের ভার্সিটিতে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। ঠিক তখনই শুভ্র পাঞ্জাবি পরিহিত নীল সিঁড়ি দিয়ে নামছিল। তাকে দেখে মির্জা সূচনার মুখের দুশ্চিন্তার কালো মেঘ কেটে গেল। ছেলেকে ডেকে তিনি শোধলালেন, কোথায় যাচ্ছ নীল? নীল বলল, পার্টি অফিসে। মির্জা সূচনা বলেন, একটু পরে যেও, তুমি বরং মুন্নি আর নাহাকে ভার্সিটি পর্যন্ত ফার্স্ট ড্রপ করে দিয়ে আসো। মায়ের কথায় নীল সম্মতি জানালো। অতিও তাৎক্ষণিক হাতের কাজ রেখে তড়িৎ বেগে তাকালো তার দিকে। নাহাকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু এই মুন্নি, তাকে নিয়ে ঘোর আপত্তি রয়েছে তিও। মুখ কুচকে নীলের দিকে তাকালো সে। শাশুড়িকে তো কিছু বলতে পারবে না, এদিকে মুন্নি নীলের সাথে যাক, এটাও সহ্য কাটতে পারবে না সে। বিরক্ত, লজ্জা, ভীত সবকিছু একসাথে আঁকড়ে ধরলো তাকে। এদিকে নীলের কোনো ভাবাবন্তর নেই। মায়ের থেকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বোনকে নিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করলো সে। মুন্নি ফাইলগুলো জমা দিয়ে সবে গাড়িতে এসে বসেছে। নীল আগে থেকেই ড্রাইভিং সিটে তার জন্য অপেক্ষা করছিল। আজকের দিনটা অনেক বড় প্রাপ্তি মুন্নির জন্য। জীবনের প্রথম নীল ভাইয়ের সাথে কোথাও একান্ত বের হওয়ার সুযোগ পেয়েছে সে। যদিও না হওয়ার বদলেতে, তবে ক্ষতি কি? একদিন নিজের প্রিয় মানুষটার সাথে ঘোরা, তা সে যে অজুহাতেই হোক না কেন। যদিও এটাকে ঘোরাঘুরি বলতে ভুল হবে, তবেও এটা মনের কাছে ডেটিংয়ের কোনো অংশ কম নয়। সে গাড়িতে বসে এক ঝলক নীলের দিকে তাকালো। নীলের তীক্ষ্ণ নীল চক্ষু রোদ চশমার আবরণে আবৃত, শক্ত মুখশ্রী সম্মুখের সড়কের দিকে নিবৃত্ত। মুন্নি আলগোছে সিট বেল্টটা বেঁধে নিল। সঙ্গে সঙ্গে কোনো পূর্বাভাস ছাড়াই গাড়ি স্টার্ট দিয়ে সোজা এগিয়ে চলল নীল। ঢাকার রাস্তায় আর জ্যাম নেই, এমন দিন হয়তো ডুমুরের ফুল। গতানুগতিক নিয়ম অনুসারে আজও প্রচুর জ্যাম, আর সেখানে আটকা পড়েছে নীলের গাড়িটা। নীল বিরক্ত মুখে স্টারিং এ থাকা হাতটা দিয়ে বরংবার আঘাত করছে সেটাতে। আর মুন্নি আর চোখে বরংবার পর্যবেক্ষণ করছে নীলকে। হঠাৎই দুটো পিছিয়ে পিছিয়ে ছেলে মেয়ে ছোট পাত্রে কিছু একটা এনে নীলের সাইডে দাঁড়ালো। ছেলে মেয়ে দুটোকে দেখেই গাড়ির জানলার কাজ ধীরে ধীরে নামিয়ে দিল নীল। কিছুটা হেসে বলল, কিছু বলবে? তাদের মধ্যে থাকা মিষ্টি করে দেখতে মেয়েটা বলল, ফুল নেবে ভাইয়া? দেখো কি সুন্দর ফুল। নীল এক ঝলক উঁকি মেরে পাত্রটার দিকে তাকালো। হরেক রকম গোলাপে সজ্জিত একতরা দেখে হঠাৎই এক সুশ্রী রমণীর মুখভাব বেসে উঠল তার সম্মুখে। তবে সেখানে শুধু ফুল নয়, রয়েছে একখানা গাজরা। নীল মুচকি হেসে পাতে থাকা সমস্ত দাবিত্র কিনে নিল। ছেলে মেয়ে দুটাই খুশি মনে হাসতে হাসতে বিদায় জানালো তাকে। নীল ফুলসহ গাঁজাটা সম্মুখের ক্যাশবোর্ডের ফাঁকা স্থানটিতে রাখে গাড়ির স্টার্ট দিল। তৎক্ষণে ঝঞ্ঝট বেশ শিথিল। শান্ত বেগে চলমান গাড়িটা এগিয়ে চলল নিজ গন্তব্যের দিকে। হন্য হয়ে ঢাকার প্রত্যেকটা অলিগলিতে নিজের শ্যামাঙ্গনীকে খুঁজছে রাফিন। তবে সে লাপাত্তা, তার খোঁজ কেউ দিতে পারে না। এমনকি যে কোচিংয়ে প্রথম তাদের দেখা হয়েছিল, তারাও ঠিকমতো মেয়েটির বর্তমান ঠিকানা দিতে সক্ষম হয়নি। বিধিস্ত, হতাগ্রস্ত, ভঙ্গুর মস্তিষ্কে গাড়ি চালিয়ে যাচ্ছিল রাফিন। হতাশার কালো মেঘ জমে আছে ফর্সা মুখশ্রীতে। ক্লান্ত হয়ে পাশের একটা ফাঁকা স্থানে গাড়ি পার্ক করতে বেশ জোরে গাড়ি চালিয়ে সেদিকে যাচ্ছিল সে। কিন্তু হঠাৎই তার সামনে চলে আসে কেউ একজন। রাফিন অপ্রস্তুত হাতে দ্রুত ব্রেক কষল। সামনে থাকা ব্যক্তিটির কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখতে দ্রুত গাড়ির দরজা খুলে নেমে আসলো সেখান থেকে। এদিকে কিছু নোটস নিয়ে অতি দ্রুত বাসার উদ্দেশ্যে যাচ্ছিল মাহা। দ্রুতগতির কারণে সে লক্ষ্য করেনি কখন সামনে গাড়ি চলে এসেছে। ঘটনার আকস্মিকতায় গাড়ি ধাক্কা খেতে খেতেই বেঁচে গিয়ে হাতে থাকা নোটসগুলো সব বিপদীত হয়ে গেল তার। ভীতির কারণে দ্রুত সেখানে বসেই চোখ খিচে রাখল সে। মুহূর্ত কয়েক পর যখন সে টের পেল তার কোনো ক্ষতি হয়নি, বিক্ষুব্ধ মনস্কতা নিশ্চিত হলো তার। তবে গাড়ির চালককে এমন দ্রুত গতিতে ফাঁকা স্থানে গাড়ি চালানোর দায়ে গালাগালি দেওয়ার জন্য যেই না সব কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ রাফিন এগিয়ে এসে বলল, সরি আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি একটু স্ট্রেস ছিলাম, এই জন্য আপনাকে নোটিস করিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। লোকটার কণ্ঠ আর উপস্থিতিতে হঠাৎই চারিধারে কেমন একটা আদৃশ্য অনুভূত হলো মাহার। হাজারটা গালাগালি মুহূর্তে গুলিয়ে সে বলল, ইটস ওকে। নিজের কথাই নিজে বোকা বনে গেল মাহা। লোকটাকে তো সে বকবে, রীতিমতো ঝগড়া লাগিয়ে দিবে এমন কর্মকাণ্ডের জন্য। তা নয় সে কিনা ইটস ওকে বলেছে। কি হলো তার? নিজের মনের সাথে নিজে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মাহা। হঠাৎই অপর প্রান্তে থাকা পুরুষটি বলল, আপনার নোটস তো সব নিচে পড়ে গিয়েছে, ওয়েট আমি হেল্প করছি। কথাটা বলেই লোকটি যেই না মাহার নোটসে হাত দিতে যাবে, তৎক্ষণাৎ তাকে থামিয়ে মাহা বলল, স্টপ, আপনার কিছু করা লাগবে না, আমিই করছি। বলে এক নিঃশ্বাসে সেখানকার পড়ে থাকা সবগুলো নোটস একসাথে গুছিয়ে কয়েক মুহূর্তের মাঝেই সেখান থেকে প্রস্থান করলো মাহা। যাওয়ার আগে শুধু একবার বলো, এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন। আর হ্যাঁ, দ্বিতীয়বার এমন হলে ইটস ওকের পরিবর্তে অন্য কিছু শোনার অপ্রস্তুত থাকবেন, ঠিক আছে? মাহা চলে গেল। রাফিন মাহার দেওয়া শীতল ধমকনিতে এখনও তার যাওয়ার পানে চেয়ে আছে। কি অদ্ভুত না শ্যাম্পনের মেয়েটা।
প্রথম নিজেই ইটস ওকে বলে পরবর্তীতে এমন অদ্ভুত ধমকানি। আর মনে মুচকি হাসলো রফিন। কতদিন পর যে এমন প্রাণবন্ত হাসিটা ঠোঁটের কোণে ফুটেছে হয়তো সে নিজেও জানে না। মুহূর্ত কয়েক পর গাড়িতে ওঠার জন্য যেই না সে পা বাড়ালো সঙ্গে সঙ্গে তার দৃষ্টিগত হলো পড়ে থাকা মোবাইল ফোনটা তুলে সে অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। এটা কার? মনে করতে করতে তার স্মৃতির পাতায় ধরা কিছুক্ষণ পূর্বে শ্যামবর্ণ মেয়েটির কথা। ওয়েট এ মিনিট, ওটা ওই মেয়েটার নয় তো? সাত পাঁচ না ভেবে রফিন সেটা হাতে রেখে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে এগিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। শব্দের ঝংকার তুলে খোলা হলো খানমহলের গেট। কংক্রিটের রাস্তাটা পেরিয়ে এগিয়ে চলল নীলের গাড়িটা। মুহূর্ত খানিকের মধ্যে সেটি থামলো পার্কিং এরিয়া। নীল স্বভাবতই তড়িঘড়ি থেকে নেমে মহলে প্রবেশ করলো। মুন্নিও ধীরে সুস্থে নামতে যাবে ঠিক তখনই তার দৃষ্টিগত হয় ক্যাশবোর্ডের ধারে অবহেলিত অসামিন্যায় পড়ে থাকা গাছটা আর ফুলগুলোর দিকে। সে মুচকি হেসে একবার নীলে যাওয়ার পানে তাকালো, অতঃপর হাত বাড়িয়ে সযত্নে ফুল সহ গাছাটা নিজের কাছে এনে পরম আবেশে গাছাটা পরে দিল। ড্রয়িং রুম প্রায় জনমানবহীন। মুন্নি ফুলগুলো নিয়ে গাছা সজ্জিত হাটটার পানে মুগ্ধ দৃষ্টি রেখে দোতলায় নিজের রুমের দিকে যাচ্ছিল। পথমধ্যেই দেখা হয় তিহুর সঙ্গে। নীলের আগমনী বার্তায় দ্রুত রুমে যাচ্ছিল তিহু। মুন্নিকে দেখে ভ্রু কুচকালো তার। এক প্রকার না দেখার ভান করেই চলে যেতে গেল মুন্নি। গাছরা পরেই তো হাতটা তার দিকে দিয়ে শয়তানি হাসি হেসে বলল, দেখো সুন্দর না? বলেই একবার হাত জাকালো সে। তিহু বিরক্ত মাখা তাকাতেই সে ফের বলল, নীল দিয়েছে? অন্যান্য সময় নীল ভাই আর এখন নীল। মেজাজ সমাপ্তে চড়ে গেল তিহু। তার উপর নীল তাকে কেন গাছরা কিনে দিয়েছে? কোনো কথা না বলেই তিহু সেখান থেকে চলে যেতে গেলেই মুনি তার পথ আটকে হাতের ফুলগুলো উঁচিয়ে বলল, এগুলো? থমে গিয়ে আবার করুণ মুখ করে বলল, উফ, সো সরি নুরেন। অ্যাকচুয়ালি আমারই না বোঝা উচিত ছিল। তোমাকে নীল কখনো ফুল বা গাছরা এগুলো দেয়নি, তাই না? আহারে, মন খারাপ করো না। আসলে ও একটু এরকমই, যদিও আমাকে অনেকবার দিয়েছে। তিউ যেতে যেতেই থামলো। মুনির কথা জবাবে তার দিকে ফিরে বলল, আমি একদমই কিছু মনে করিনি, বিশ্বাস করো। কারণ আমি জানি নীল একটু অন্যরকম, জনদরদি। ইভেন ও তো রাস্তার পাশে অবহেলিত কুকুরগুলোকেও নিজ যত্নে খাবার কিনে সযত্নে খাওয়ায়। মানবতার ফেরোলা কিনা আশা করে বোঝাতে পেরেছি। মুন্নি তার কথার মর্ম বুঝে নিশ্চুপ রইল। তিউ বাঁকা হেসে প্রস্থান করতে গেল। মুন্নি ফের নিরঞ্জন নিয়ে বলে উঠল, কথা জোরে জিততে চাইছ নুরাইন হক, বাট জেনে রাখো যতই না করো না কেন নীলকে পাওয়ার প্রচেষ্টায় আমি সর্বদা এক ধাপ এগিয়ে থাকবো। তিউ চলতি পথেই থামলো। মুন্নির দিকে তাকিয়ে তীক্ষ্ণ হেসে বলল, ইউনো আই এম স্টুডেন্ট অফ ল ডিপার্টমেন্ট, সো কথা জোরে যেটা ইটস মাই প্রফেশন বেবস। আর কি বলে তুমি? নীলকে পাওয়ার প্রচেষ্টা? হ্যাঁ হ্যাঁ। একটা তাচ্ছিলের হাসি খেলে গেল তিহুর অত জোরে। ফের বলো, তোমার জানা উচিত এই নুরাইন হক কখনোই কাউকে পাওয়ার জন্য পা বাড়ায় না, বরং সবাই এই নুরাইনকেই পাওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে প্রস্তুত থাকে, যেমনটা নীল করছে। আর যেখানে আমি পা বাড়াইনি সেখানে এক ধাপ বা শতধাপ এগিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। বুঝেছ মিস চুন্নি? জিভ কাটল সে সংশোধনীর ন্যায়। ফের বলল, সরি মুনি। বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা সেখান থেকে প্রস্থান করলো তিহু। মুন্নি ক্রোধে রঞ্জিত রক্তম নয়নজোড়া স্থবির করলো তিহু যাওয়ার পানে। ফুসে উঠল সৌপর্ণীর ন্যায়। এদিকে রুমে আসতে নীলের মনে পড়লো গাজরার ফুলগুলোর কথা। সে আবার সেগুলো আনার জন্যই যে না রুম থেকে বের হতে যাবে। তৎক্ষণাৎ ক্ষিপ্ত তিহু দুবদাপ পায়ে রুমে প্রবেশ করলো। তাকে এমন রাগান্বিত দেখে নীল কিছু বলতে যাবে তার আগেই তিহু বলে উঠল, কি হলো? পেয়ারার মুন্নিকে কি মিস করছেন? নীল ভ্রু কুঁচকে বলল, মানে? তিহুর প্রশ্ন পছন্দ হলো না যেন। ক্ষুদ্র সৈনিকের নিয়ে এসে বলে উঠল, মানে আপনি বোঝেন না? দিনভর ডেটিং করে তৃপ্তি হয়নি, আবার দেখার জন্য মন আঁকুপাকু করছে। এবার মেজাজ হারালো নীল। রেগে গিয়ে বলো, স্টপ টকিং লাইক ননসেন্স। তিহু বলল, এখন তো আমাকে ননসেন্স লাগবে। যখন পেয়ারার মুনিকে কাজরা পরিয়ে দিচ্ছিলেন তখন তো খুবই ভালো লাগছিল নিশ্চয়ই, তাই না? তিহুর কথা এবার থমকালো নীল। সন্দেহান দৃষ্টিতে বলো, ওয়েট, কি বলো? তিহু নিশ্চুপ। নীল ফের বলো, আমি কাকে কাজরা পরে দিয়েছি? তিহুর ধৈর্যরা এবার বাদ ভাঙল। ঘন হলো নিঃশ্বাস। ক্ষিপ্ত বাঘিনী ন্যায় সে বলে উঠল, নাটক হচ্ছে? পেয়ারার মুনিকে গাজরা পরিয়ে এখন আবার নাটক? সে মনিও মিস্টার নীল, আমি ভেবেছিলাম আপনি অন্যদের মতো নন, কিন্তু আপনি তাদেরই মতো ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে। ছি! তিহুর প্রথম কথাগুলোতে নীল রেগে গেল। শেষ কথার আর থমকালো সে। চোখ সরু করে বলল, বউ? তিহু সজ্ঞানে নেই যেন। অনমনে ক্রোধিত কণ্ঠে সে বলল, হ্যাঁ বউ। নীল বলল, কে বউ? তিহু বলল, আমি বউ। নীল বলল, কার বউ? তিহু বলল, আপনার। কথার মর্ম বুঝে থমকালো তিহু। ফিরল সজ্ঞানে। একে একে মনে করতে লাগলো এতক্ষণ যাবৎ কি বলছিল সে। তৎক্ষণাৎ জিভ কেটে এক ঝলক নীলের দিকে তাকালো সে। লোকটা ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা স্পষ্ট। তিহুকে তাকাতে দেখেই বাম ভ্রুটা সামান্য নাচিয়ে সে বলল, বলো বলো। থামলো তিহু। দৃষ্টি হলো আরও তীক্ষ্ণ। বুঝলো নীল এতক্ষণ তার রাগের ওসিলায় একে একে তার পেটের কথা সব সরে নিচ্ছিল, আর সেও গাদার মতো সব উগলে দিচ্ছিল। থমথমে মুখে সেখান থেকে প্রস্থান করতে গেলেই বাধা হলো নীলের। চোখে অন্যরকম জেদি, ঠোঁটে দুষ্ট হাসির রেখা আরও গাঢ় করে ফিসফিসিয়ে বলো,
আর ইউ জেলাস? তিহু সবে দুঃখত মেঘে হচ্ছে কি এগোয়নি। নীলের এমন কণ্ঠে থমকালো সে। মুখে রাগারাগি ভাবে টেনে বলল, আমার অত ফালতু সময় নেই। নীল ভ্রু উঁচিয়ে বলল, গুড। তবে তাকে অবাক করে দিয়ে পরক্ষণে তিহু ফের বলল, আমি জেলাসিতে নয়, যন্ত্র কবর দিতে বিশ্বাসী। নীল থবনে গেল তিহুর এমন কথায়, তবে পর মুহূর্তেই পরিবর্তিত হলো আনন্দ। বাহবার সুরে ফিসফিসিয়ে বলল, দ্যাটস লাইক মিসেস খান সাহেবা, মাই ডিয়ার ওয়াইফে। তিহু ততক্ষণে রুম ত্যাগ করেছে, না হলে হয়তো সে দেখতে পেত একজোড়া নীল চক্ষু কিভাবে মুগ্ধতার সাগরে অবগ্রহণ করছিল তাকে নিয়ে। তিহু ধূপধাপ পা ফেলে সোজা রাফার রুমের সামনে এসে থামে। কোনোরূপ অনুমতি না নিয়েই সোজা ঢুকে পড়ে ভেতরে। অবশ্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কেননা রাফার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। তবে ভেতরে ঢুকে হচকিত হয় তিহু, কেননা সেখানে রাফা আর নীরার সাথে উপস্থিত নিহিত। সেটাকে এর আগে অনেকবার দেখলেও কখনো কথা হয়নি তার সাথে, তাই নিহিতকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে সে। তবে তাকে দেখে কোনো রকম জড়তা ছাড়াই নিহিত বলে, আরে ভেতরে এসো। তিহু কিছুটা অপ্রস্তুত হয়ে এসে রুমে প্রবেশ করতেই নিহিত ফের বলে ওঠে, আমাকে দেখে চলে যাচ্ছিলে? তিহু বলল, আসলে। নিহিত বলল, কিসের আবার আসলে নকালে? রাফা বলল, আসলে বৌমনি কখনো তোমার সাথে কথা বলেনি তো, তাই হয়তো। নিহিত বলল, ও এই ব্যাপার। তুই বলল, হুম। নিহিত বলল, এটা কোনো কথা? অ্যাকচুয়ালি আমি তো স্কেপ পাইনি কথা বলার, এই জন্যই। তারপর সে নিজের ডান হাতটা তিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে আমি নিহিত, ওয়াহিদ খান নিহিত, এবারে ছোট ছেলে। তিহু জবাবে নিজের হাতটাকে এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করে বলল, আমি নুরাইন, নুরাইন হক তিহু। হ্যান্ডশেক শেষে নিহিত চিন্তিত ভঙ্গিমায় বলল, সে না হয় বুঝলাম, তবে তোমায় আমি কি ডাকবো? তার কথা জবাবে রাফা কিছু না ভেবেই বলল, ও মা, এ আবার কেমন প্রশ্ন? তুমিও বৌমনি ডাকবা? তিহু বলল, এই না না, আই থিঙ্ক আমি তোমার বয়সী। বৌমনি বলল, একদম ভালো শোনাবে না, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। নিহিত বলল, নুরাইন। ওরে বাবা, এত বড় নাম! এ তো আমার মনে হচ্ছে কতদিন ধরে শুধু মুখস্থ করা লাগবে। তিহু নিহিতের এমন কথা হেসে বলল, আমার আরও একটা নাম আছে তিহু, তুমি চাইলে আমাকে ওই নামেই ডাকতে পারো। আমার সব ফ্রেন্ডরা আমাকে ওই নামেই ডাকে। নিহিত বলল, এটা ঠিক আছে। তিহু এক ঝলক সবার দিকে তাকালো। সকলের পরিধানে নতুন জামা আর সবার সাজগোজ দেখে সে বলল, তোমরা কি কোথাও যাচ্ছ? রাফা ঝটপট উত্তর দিয়ে বলল, আজকে তো উত্তরা একটা মেলা আছে, তুমি জানো না? আমরা তো ভেবেছিলাম তুমি ভাইয়ার সাথে যাবে, এই জন্যই কিছু বলিনি। তিহু বলল, কই না তো, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। নিহিত বলল, কি বলো? আমি তো ভেবেছিলাম তুমি ভাইয়ার সাথে যাবে, এই জন্যই তো রাফা আর নীরাকে বারণ করেছিলাম তোমার ওখানে যেতে। কেন, তোমাকে ভাইয়া কিছু বলেনি? তিহু মনে মনে মুখ বাঁকিয়ে বলল, উনি আমাকে কি বলবেন? সারাদিন তো ওই চুরিটার সাথে ব্যস্ত ছিলেন। মুখে বলল, না, আই থিঙ্ক ওনার মনে নেই। রাহা বলল, তাহলে তুমি আমাদের সাথেই চলো, তোমাকে রেখে আমরা যাচ্ছি না। কি বলিস নীরা? নীরাও সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো, বলল, হ্যাঁ হ্যাঁ। এবার নিহিত সম্মতি জানালো তাদের সাথে। তিহু পড়ল মহাবিপদে। এদেরকে এখন কি করে বোঝাবে যে সে একটু আগে নীলের সাথে ঝগড়া করে এখানে এসেছে? তার কথা না শুনেও তিনজন মিলে হাঁটা লাগলো নীলের রুমের উদ্দেশ্যে। তিহু কি করবে বুঝতে পারল না। দিক বিদিক হারিয়ে সে নিজেও এগিয়ে চলো তাদের সাথে। নীলের রুমের সামনে এসে থমকালো তারা। এই একটা মানুষ যাকে জমের মতো ভয় পায় বাড়ির সকলে। একে অন্যের সাথে খোঁচাখুচি করতে লাগলো কে রুমে আগে যাবে। কেউ সাহস করে দরজায় টোকাটাও দিতে পারছে না। রাফা নিহিতের দিকে ফিরে বলল, খুব তো চোটপাট দেখাচ্ছিলে, এবার যাও, গিয়ে বলো বৌমনিকে আমরা সাথে করে নিয়ে যেতে চাই। নিহিত বলল, মারবো টেনে এক চড়। তোর এত সাহস থাকে তাহলে তুই জানা। রাফা বলল, আমি কখন বললাম আমার অনেক সাহস? বরং তুমি তো বেশি ভাব নিয়ে আসলে। তারা যখন এমন ঝগড়ায় ব্যস্ত তখনই হুট করে দরজা খুলল নীল। তাদেরকে দরজার সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুক কুঁচকালো। অন্যদিকে দেখে অপ্রস্তুত হয়ে বোকার মতো দাঁত কেলিয়ে হাসলো নিহিত। নীল সন্দিহান দৃষ্টিতে বলল, কি হলো, এভাবে ক্যাবলার মতো হাসছিস কেন? নিহিত বলল, আসলে ভাইয়া হয়েছে কি ওই যে। নীল বলল, কি হয়েছে? তৎক্ষণাৎ পিছনে এসে দাঁড়ালো তিহু। তাকে দেখে নীল নিহিতের দিকে তাকিয়ে বলল, তুই কি বলবি নাকি আমি চলে যাব? রাফা বলল, আসলে ওই যে উত্তরা একটা মেলা হচ্ছে না ভাইয়া, আমরা না বৌমনিকে সাথে করে নিয়ে যেতে চাই। এক নাগারে কথাগুলো বলেই দম নিল রাফা। নীল তিহুর দিকে চেয়েই রাফার উদ্দেশ্যে বলল, ওকে তোরা রেডি হয় আয়, আমি নিচে অপেক্ষা করছি। সবাই আনন্দে লাফিয়ে উঠল নীল তাদের কথা একবারে রেখেছে দেখে। অতঃপর তিহুর দিকে ফিরে রাফা বলল, বৌমনি তুমি রেডি হয়ে নাও, আমরা আসছি। সেখান থেকে চলে গেল তারা। তিহু মুখ কুঁচকে তাকালো নীলের দিকে। নীল তার পাশ কেটে যেতে যেতেই বলল, প্লিজ শাড়ি পরবেন না একদম সাহেব। তিহু একই ভঙ্গিমায় তার দিকে তাকালো। নীল আর কোনো দিকে না তাকিয়ে সোজা দম্ভিকতা বজায় রেখে হেঁটে চলে গেল, যেন সে কিছুই জানে না। নীল গাড়িতে অপেক্ষা করছে বেশ অনেকক্ষণ হলো। হঠাৎই আনমনে একবার মহলের দিকে তাকাতেই দৃষ্টি আটকে গেল তার। তিউর পরনে ডার্ক মেরুন কালার পাকিস্তানি থ্রি পিস, যার ভাঁজে ভাঁজে সূক্ষ্ম এমব্রয়ডারির কারচুপি, হালকা রঞ্জকে আবৃত আদর ছোড়া, ডাকর ডাকর চোখ দুটিতে চিকুর করে দেওয়া আইলাইনার। একবার সাধারণ, তবে নীলের চোখে তা অসাধারণত্ব খোয়া ছাপিয়ে যাচ্ছে। অপলক সেদিকে তাকিয়ে থাকা কালে হঠাৎ নিহিত এসে গাড়ির গ্লাসে আলতো ধাক্কা দিয়ে বলল,
ভাইয়া তোমরা কি গাড়িতে যাবা? না মানে আমি চাচ্ছিলাম ভাইকে যেতে। নিতের ধাক্কায় ধ্যান ভাঙল নীলে। সদ্ভিত ফেরার নিয়ে এসে বলল, না না বাইকে করে একদম যাওয়া চলবে না, সোজা গাড়িতে গিয়ে বস। নিত মন খারাপ করে গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণের মাঝেই সেখানে উপস্থিত হলো রাফা আর তিহু। নীরাকে দেখতে না পেয়ে নীল বলল, নীর কোথায়? রাফা গাড়িতে উঠে বসতে বসতেই বলো, আর বলো না ভাইয়া। লাস্ট মোমেন্টে এসে তার এক বান্ধবী তাকে ফোন দিয়ে বলছে কাল তার কেমিস্ট্রি এক্সাম আছে, ক্লাস টেস্ট দাও, সে অন্তত সিরিয়াস, সেই জন্যই আর যাবে না। বৌমনি কত করে বলতো, পড়াশোনার ব্যাপারে নীল সর্বদাই অত্যধিক তৎপর, তাই আর বেশি কিছু বলল না সে। তিহু রাফার পাশে বসতে যেতেই নিহিত বলল, তুমি এখানে বসছো কেন? তোমার না ভাইয়ার পাশে বসার কথা? তিহু মুখ কুঁচকে তাকালো নীলের দিকে। নীল স্টারিং হাতে রেখে বলল, নিহিত যা করবে দ্রুত কর, আমার হাতে টাইম নেই। তিহু বুঝলো এখানে রাগারাগি করাটা ঠিক হবে না, তাই এক প্রকার বাধ্য হয়েই সে গিয়ে নীলের পাশে বসলো। নীল এক ঝলক তার দিকে তাকিয়ে ঠোঁট চেপে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। অজ্ঞাত কন্যার ফোন নিয়ে রাফিন পড়েছে এক মহাবিপাকে। একের পর এক কল চলেই আসছে তাদের। বিরক্ত হয়ে এবার ফোনটা সাইলেন্ট করার জন্য সেটি হাতে নিল সে। স্ক্রিনে এক ঝলক তাকিয়ে সাইলেন্ট মোড অন করে ফের মনোবেশন করলো গাড়ি চালানোয়। হঠাৎই ব্রু কুচকে আসলো তার। মনে হলো ফোনটা লক, স্ক্রিনে বহু কাঙ্ক্ষিত কিছু দেখেছে সে। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে একবার অন করতেই তার সামনে দৃশ্যমান হলো এক শ্যামকন্যার সুশ্রী মুখশ্রী। কিয়ৎক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলো রাফিন। চেনার সঙ্গে সঙ্গে স্টিয়ারিংয়ে থাকা হাতটা থমকে গেল তার। শিথিল হলো কঞ্চিত ভ্রুদয়, আকুল হলো দৃষ্টি। ফিসফিসে এসে বলে উঠল, মা? হ্যাঁ এই মাহাই তো, তার শ্যামাঙ্গিনী মায়াবিনী, তার হৃদয় হরণী। তবে ফোনটা মাহার? তাহলে কি তখনকার মেয়েটা মাহাই ছিল? শিট শিট শিট। স্টিয়ারিংয়ের উপর হাঁকা হাতটা দিয়ে সজারে তাতে আঘাত করলো রফিন। এত বড় ভুল তাকে দিয়ে কিভাবে হলো বুঝতে পারলো না সে। সারা শহর জুড়ে যাকে খুঁজে বেড়ালো তাকে এতটা কাছাকাছি দেখেও চিনতে পারলো না। কী করে এতটা বেকুবের মতো কাজ করলে সে? নিজের উপরে নিজের রাগ হলো রফিনের। অবশ্যই এটা স্বাভাবিকই, কেননা মাহার সাথে তার শেষ দেখা হয়েছে আজ থেকে আরও বছর 5 আগে, যখন মাহা নিতান্তই কিশোরে, আর এখন 19 বছর সুশ্রী তরুণী। প্রথম দেখায় তাকে চিনতে না পারাটাই স্বাভাবিক। তবে তাও নিজের উপর অভিযোগের শেষ নেই রফিনের। কেন 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 চিনল না নিজের প্রয়াসীকে? গাড়ির গতি মন্থর আর কিছু মুহূর্ত, তারপরে তারা পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। তাই আপাতত গাড়িটা ধীরে চালানোই যুক্তিগত মনে করছে নীল। এদিকে তিহু থ মেরে বসে আছে সে তখন থেকে। নীলের তীক্ষ্ণ দৃষ্টি বরংবার তিহুর মুখশ্রীতে নিঃশব্দ হচ্ছে। চাইলেও নিজেকে সামলাতে পারছে না নীল। হঠাৎই তিহু এক ঝলক তার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরালো নীল। মনোবিশ্বাস করলো ফের ড্রাইভিংয়ে, তবে সেটা শুধুই লোক দেখানো। তার মন পড়ে আছে এখনও তিহুর অরক্তিম মুখশ্রীতে। এদিকে ব্যাক সিটে লেগেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। নিহিত কথায় কথায় রাফাকে ভাঙাচ্ছে, আর রাফাও খেপছে স্বভাবত। শেষমেশ না পেরে মেজাজ হারিয়ে রাফা নাক বসিয়ে দিল নিহিতের হাতে। বেচারা ব্যথায় কুকিয়ে উঠল। যখনই তাকে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষল নীল। অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছেছে তারা। নিজের উদ্দেশ্যে সফল না হতে পেরে মুখ কুচকাল নিহিত। রাফা দ্রুত গাড়ি থেকে নেমে তাকে বেঞ্চি কেটে এগিয়ে চলল নীলদের সাথে। মেলায় এসে থমকালো তিহু। এর আগে কখনো এমন লোক সমাগম দেখেনি সে। অবশ্য টেলিভিশন আর মোবাইল ফোনে এমন জিনিস অহরহ, তবে বাস্তব ক্ষেত্রে কখনোই এমন জায়গায় আসাই হয়নি তার। রক্ষণশীল পরিবারের মেয়ে কিনা। মনে পড়ে সেবার ঢাবিতে চান্স পাওয়ার পরও বাবা বিশেষ করে চাচার তাকে আসতে দিতে চায়নি। তবে তোর মায়ের কথায় আর মাহার উপর ভরসা রেখে এক প্রকার সেখানে আসতে পেরেছে সে। নতুবা ঢাবিতে ল পড়ার ইচ্ছা পুরোটাই জলাঞ্জলি যেত তার। এত লোকজনের মধ্যে অতি ক্ষুদ্র জীব সে। তবে হঠাৎই সে খেয়াল করে তার নরম কোমল হাত কারো শক্ত বন্ধনে আবদ্ধ। পাশে না তাকিয়ে বুঝতে পারে গম্ভীর পুরুষটি উপস্থিত। তিহুর বেশ লাগছে, ইচ্ছে করছে মেলার প্রতিটি জিনিস নিজে হাতে ছুঁয়ে দেখতে। একটা চুরির দোকানের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ছোটবেলা থেকেই শাড়ি আর চুড়ি এই দুইটা জিনিসের প্রতি গভীরভাবে আসক্ত সে। অবশ্য প্রতিটি বাঙালি মেয়েরই অন্তত শখের জিনিস এই দুটি। তিহুর সঙ্গে সেখানে গেল নীল নিজেও। নেতা হওয়ার দরুন তাকে সব জায়গায় তত একটা দেখা যায় না, তবে আজ প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন। অবশ্য সন্ধ্যা নেমে আসা এত লোকজনের ভেতর তার উপস্থিতি ততটা লক্ষণগত নয়। বাহারি রকম চুরি মেলা বসেছে সেথায়। রেশমি চুরির কাজের চুরি, হাজারটা চুরির সেই সাম্রাজ্যে মুগ্ধ তিহুর নয়ন জোড়া। হঠাৎই তা আটকালো একজোড়া গাঢ় নীল রাঙা কাচের চুরিতে। সে চুরি জোড়া দেখে হাত উঁচিয়ে দেখাতেই দেখানে ছেলেটা সেগুলো হাতে এনে তিহুকে পড়তে যেতেই এক লহময় সেগুলোকে লুফে নিল নীল। অতঃপর নিজে সযত্নে এগুলো পরে দিল তিহুকে। তিহু চোখ সরু করে মুচকি হেসে তাকালো নীলের পানে। লোকটা কি জেলাস? যাই হোক, তাকে এই রূপে বেশ লাগছে তিহুর। চুরির সাথে একজোড়া পাথরের দুলও কিনল তিহু। সেগুলো নিজ হাতে তাকে পরিয়ে দিল নীল। অতঃপর রাফ আর নীরার জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা সারল কপত কপতি। কেনাকাটার পাট চুকিয়ে তিহু সোজা এগিয়ে চলল সামনে ফুচকার স্টলটার দিকে। ফুচকাওয়ালা লোকটা তিহুর পরিচিত। ভার্সিটির সামনে প্রতিদিনই ফুচকা বিক্রি করেন তিনি। তিহুকে দেখে আন্তরিক হেসে সে বলল, কী ব্যাপার মা এখানে? তিহু বলল, এই তো আঙ্কেল, ঘুরতে এলাম।
ফুচকাওয়ালাটা আশেপাশে তাকিয়ে বলল, মা মা নেই? তিহু বলল, না আঙ্কেল, আমি অন্য একজনের সাথে এসেছি। ফুচকাওয়ালা বলল, ও আচ্ছা, তো তুমি প্রতিদিনের মতো ঝাল ফুচকা খাবে তো? তিহু মাথা নাড়িয়ে সম্মতি দিতেই তিনি ফুচকা তৈরির কাজে শুরু করলেন। এদিকে হঠাৎই দ্রুত পায়ে এগিয়ে আসলো নীল। তিহুকে সেখানে দাঁড়িয়ে ফুচকার জন্য অপেক্ষা করতে দেখে এর আগে কণ্ঠে বলল, এখানে আসছো, বলে আসবো না স্টপ ইট? তিহু এক ঝলক তার দিকে তাকালো, অতঃপর এমন একটা ভাব ধরল যেন তার কোনো দোষই নেই। এদিকে ফুচকা তৈরির কাজে শেষে ফুচকাওয়ালা তিহুর কাছে ফুচকার প্লেটটা দিতেই ভক্তিভরে সেটি খেতে শুরু করলো তিহু। নীল শুধু ভ্রু কুচকে তাকিয়ে রইল সেটায়। খাওয়ার মধ্যেখানে নীলকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল তিহুর মস্তিষ্কে। সামান্য দুষ্ট হেসে সে নীলের দিকে ফিরে নরম কোমল মিষ্টি কণ্ঠে বলল, একটা খাবেন প্লিজ? তার কণ্ঠে যেন আবেদন ঝরে পড়ল। মধুর্যময় সে কণ্ঠ নীল শত চেষ্টাও প্রত্যাখ্যান করতে পারল না। গম্ভীর্য বজায় রেখে সে তাকালো। তিহু মুচকি হেসে একটা ফুসকে এগিয়ে দিল তার দিকে। গম্ভীর নীল সেটা গ্রহণ করলো ঠিকই, তবে মুহূর্ত কয়েক মাঝেই চেহারা আসলো অমূল পরিবর্তন। জালের তোপে চোখ মুখ লাল হয়ে গেল তার। তিহু তার এমন অবস্থায় ঠোঁট চেপে মুচকি হাসলো। সে খুব ভালো করে জানে নীল জাল খেতে পারে না, আর ফুচকাটাতেও আজকে জাল খুব ইচ্ছা করে এমন কাণ্ড ঘটিয়েছে সে। মুখ চেপে হাসতে থাকা তিহুর দুষ্ট হাসির হঠাৎই গায়েব হয়ে গেল যখন দেখলো নীলের পুরো মুখাবহ প্রতিবর্ণ ধারণ করেছে। চোখ দুটো দিয়ে যেন স্ফুলিঙ্গ বের হচ্ছে। তার এই করুণ অবস্থায় অনুশোচনার সাগরে ডুব দিল তিহু। নিজের কাছেও বেশ খারাপ লাগলো। জালপ্রেমী হওয়া সত্ত্বেও আজ জালে বেশ বেগ পেতে হয়েছে তাকে। সেখানে নীল তার জাল খেতেই পারে না। কি করবে বুঝতে পারল না তিহু। দিকবিদিক হারিয়ে অসহায় কণ্ঠে সে বলল, জালটা কি বেশি লেগেছে? অতঃপর আশেপাশে চেয়ে পানির সন্ধান করতে লাগলো সে। সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা শরবতের দোকান দেখে দ্রুত সেটির দিকে এগিয়ে যেতে গেলেই হাতে কারো প্রবল বাঁধনের টান অনুভূত হয় তার। পিছনে ঘুরে দেখতেই পায় নীল শক্ত আবদ্ধ করেছে তার ডান হাতটা। তিহু ভীত কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগে নীল তাকে সেখান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা নির্জন স্থানে নিয়ে গেল। মেলা থেকে বেশি দূরে না হওয়ায় কোলাহলপূর্ণ স্থানটি গোধূলির রক্তম আলোয় আলোকিত, তবে লোকজন একদমই নেই সেটায়। তিহু অসহায় কণ্ঠে বলল, এখানে আনলেন কেন? পানি আনতে যাচ্ছি। তার কথা শেষ হলো না, হঠাৎই নিজের নরম কোমল আধরে কারো অকম্মিক আকম্পনে কম্পিত হলো তার তরুদেহ। থরথরিয়ে কেঁপে উঠল তার ক্ষীণ কায়া। ছন্দ হারালো হৃদযন্ত্রণাটা। ঘটনার আকম্মিকতা মনে হলো চোখ দুটো এক্ষুনি কোটর থেকে বের হয়ে আসবে তার। মুহূর্ত কয়েকের মাঝে অনুভূত হলো কোমরে কোনো শক্তপোক্ত পুরুষকে স্পর্শ। মনে হলো ভূমি থেকে সামান্য উপরে হাওয়ায় ভাসছে সে।